জীবন যখন আপনার সবথেকে বড় সম্পদ, খ্যাতি, ঐশ্বর্য দিয়ে আপনার সামনে এক অন্ধকার দেয়াল তোলে, তখন সে কি করবে? মহাভারতের অর্জুনের মতো এক সামান্য ভৃত্য সেই কোটিপতি ব্যবসায়ীর জীবন রক্ষাকারী দেবদূত হয়ে উঠল যখন ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু এই ত্যাগের পর যা ঘটল তা কোনো সাধারণ প্রেম কাহিনী ছিল না। কারণ এই জগতে ভালোবাসার হিসাব কতটা কঠিন হতে পারে তা আমরা কেউই ভাবতে পারিনি। আকর্ষণীয় এবং হৃদয় বিদারক এই সত্য ঘটনাটি আপনার চোখে জল আনবে, কিন্তু বিশ্বাস করুন, এটি আপনাকে মানুষের আসল দাম চিনিয়ে দেবে। সম্পূর্ণ কাহিনী জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার শহরের নাম কমেন্টে লিখুন। বন্ধুরা, এটি পশ্চিমবঙ্গের হুগলি শহরের একটি সত্যি ঘটনা, যেখানে কোটিপতি শিল্পপতি সুধীর সেন তার স্ত্রী মালবিকা এবং একমাত্র মেয়ে শ্রেয়সীকে নিয়ে থাকতেন। সুধীর সেন হুগলির একজন নামকরা পাটের ব্যবসায়ী ছিলেন। তিনি অনেক কারখানার মালিক, শত শত মানুষের কর্মসংস্থানদাতা এবং সবাই তাকে শ্রদ্ধার সাথে সুধীরদা বলে ডাকত। কিন্তু বন্ধুরা, কখনো কখনো জীবনের সবথেকে বড় পরীক্ষা সেই সময় আসে যখন আমাদের মনে হয় যে আমাদের কাছে সব কিছু আছে। সুধীরদার কাছে অর্থ ছিল, নাম ছিল, খ্যাতি ছিল, শুধু শান্তির অভাব ছিল, কারণ তার মেয়ে শ্রেয়সী অসুস্থ ছিল। 23 বছরের শ্রেয়সী, যে সবেমাত্র কলেজ শেষ করেছে, সে ছিল বাড়ির প্রাণ। কিন্তু গত কয়েক মাস ধরে তার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। ডাক্তাররা পরীক্ষা করে বললেন, আপনার মেয়ের 2টি কিডনি বিকল হয়ে গেছে। মালবিকার চোখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো এবং সুধীরদার পায়ের নিচের মাটি সরে গেল। ডাক্তার বললেন, এখন কিডনি প্রতিস্থাপন দিয়েই কেবল প্রাণ বাঁচানো সম্ভব। ডায়ালিসিস কিছুদিন চলবে, কিন্তু বেশি দিন নয়। সুধীরদা হুগলি থেকে কলকাতা পর্যন্ত প্রতিটি বড় হাসপাতালে চেষ্টা করলেন। অনেক ডোনার লিস্টে নাম লেখালেন, কিন্তু কেউই ম্যাচ করল না। দিন কাটতে থাকল আর শ্রেয়সীর অবস্থা খারাপ হতে থাকল। শ্রেয়সী এখন বেশিরভাগ সময় বিছানায় থাকত। মুখের হাসি উধাও হয়ে গিয়েছিল, চোখের নিচে কালো দাগ, শরীর ফুলে গিয়েছিল এবং কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এসেছিল। সে বলতো, মাম্মি, আমি কত বিশ্রী হয়ে গেছি, তাই না? আর মালবিকা শুধু তাকে বুকে জড়িয়ে বলতো, বেটা, যতক্ষণ শ্বাস আছে তুই আমার জন্য সবচেয়ে সুন্দরী। ডাক্তার পরামর্শ দিলেন যে শ্রেয়সীকে শহরের দূষণ ও ভিড় থেকে দূরে রাখতে। তাই সুধীরদা তাকে তাদের হুগলির বাইরে তৈরি বাগানের বাড়িতে স্থানান্তরিত করলেন। 3 একর জুড়ে বিস্তৃত সেই সবুজ বাংলা, যেন কোনো সিনেমার দৃশ্য। মাঝে সাদা দোতলা বাড়ি, সামনে লন, পিছনে বাগান এবং চারদিকে শান্তি। সেখানে শুধু কয়েকজন ভৃত্য, একজন নার্স এবং শ্রেয়সীর মা মালবিকা ছিলেন। সুধীরদা প্রতিদিন আসতেন, কয়েক ঘন্টা বসতেন এবং তারপর কাজের জন্য শহরে ফিরে যেতেন। কিন্তু দিন যত কাটতে লাগল, শ্রেয়সীর শরীর সুস্থ হওয়ার বদলে আরও খারাপ হতে থাকল। অনেক সময় তাকে ওঠাতে, হুইল চেয়ারে বসাতে বা পার্ক পর্যন্ত নিয়ে যেতে মালবিকা ও নার্স দুজনেই ক্লান্ত হয়ে যেতেন। একদিন ডাক্তার বললেন, মিস্টার সেন, আপনাকে একজন ভরসাযোগ্য অ্যাটেন্ডেন্ট বা ভৃত্য রাখতে হবে, যে শ্রেয়সীর দিনরাত দেখাশোনা করবে, তাকে সময় মতো ওষুধ দেবে এবং যখন সে দুর্বল হবে তখন তাকে সামলাতে পারবে। সুধীরদা খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন, অসুস্থ মেয়ের দেখাশোনার জন্য একজন সৎ, পরিশ্রমী এবং দায়িত্বশীল যুবক চাই। 3 দিন ধরে অনেকে এলো, কিন্তু কারোর মুখেই সততা দেখা গেল না। কেউ টাকার কথা বলল, কেউ ছুটির। সুধীরদা প্রতিটি ইন্টারভিউয়ের পর হতাশ হয়ে ফিরতেন। সেই সন্ধ্যায় যখন তিনি কারখানা থেকে ফিরছিলেন, রেলওয়ে স্টেশনের কাছে গাড়ি থামালেন চা খাওয়ার জন্য। সেখানেই তিনি দেখলেন একজন রোগা, শুকনো চেহারার ছেলে একটি হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে। কাঁধে পুরনো ঝোলা, চোখে ক্ষুধা নয়, সততা ছিল। সুধীরদা জিজ্ঞাসা করলেন, কাজ চাই? সে দ্রুত বলল, হ্যাঁ সাহেব, যে কোনো কাজ করব। নাম কি? অর্জুন। অর্জুন রায়। কোথা থেকে এসেছ? বিহারের মধুবাণী থেকে। সুধীরদা বললেন, কি জানো? সে বলল, শুধু এতটুকুই জানি সাহেব যে যখন কারোর কষ্ট দেখি তখন শান্তি পাই না। সুধীরদা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, চলো আমার সাথে, তুমি কাজ পেয়ে যাবে। রাত পর্যন্ত দুজনেই বাগানের বাড়িতে পৌঁছালেন। গাড়ি থামল তো মালবিকা বারান্দায় ছিলেন। তিনি বললেন, এত দেরি? ডাক্তার আবার বাকছিলেন। সুধীরদা বললেন, একজন ভৃত্য এনেছি, এবার শ্রেয়সীর দেখাশোনার কাছে সাহায্য করবে। তারপর অর্জুনকে দেখে বললেন, বেটা, এবার এটাই তোমার ঘর। শ্রেয়সী ঘরের ভেতরে ছিল। ঘরে ওষুধের হালকা গন্ধ, মেশিনের বিপ বিপ শব্দ আর জানালা দিয়ে আসা মৃদু বাতাস।
সবকিছু এত শান্ত ছিল যে ভয় লাগছিল। শ্রেয়সী বাবার দিকে তাকালো। তারপর সেই ছেলেটিকে দেখল। সে মৃদু স্বরে বলল, বাবা, এবার আমার জন্য নতুন ভৃত্যও রেখে দিলে? সুধীরদা হাসলেন। হ্যাঁ বেটা, এবার সে তোমার খেয়াল রাখবে। শ্রেয়সী শুধু বলল, আচ্ছা, দেখো এও যেন আমার থেকে পালিয়ে না যায়। মালবিকা ধীরে ধীরে বললেন, শ্রেয়সী, এমন কথা বলিস না। অর্জুন সেই মুহূর্তে কিছুই বুঝতে পারল না, শুধু এতটুকু অনুভব করল যে এই বাড়িটি খুব ধনী, কিন্তু এই ধন সম্পদের মধ্যে কোথাও একটা গভীর যন্ত্রণা লুকিয়ে আছে। রাতে তাকে বাগানের বাড়ি পিছনের ঘরে বিছানা দেওয়া হলো। সে শুয়েছিল, কিন্তু ঘুম এলো না। সে ভাবতে থাকল, কি জানি আমাকে কোথাও ব্যবহার করা না হয়, কোথাও আমি কারোর চিকিৎসার অংশ না হয়ে যাই। তার ঘুম এলো না, কিন্তু মনে একটা আওয়াজ ছিল, ভয় পেও না অর্জুন, ভগবান কাউকে বিনা কারণে কারোর জীবনে পাঠান না। পরের দিন সকালে সূর্যে হালকা আলো জানালা দিয়ে ভেতরে এলো। বাগানের বাড়ির বাগান ঝলমল করছিল, বাতাসে ফুলের গন্ধ ছিল। অর্জুন বাইরে বেরোল, জলের পাইপ দিয়ে গাছে জল দেওয়া মালির সাথে বলল, সুপ্রভাত। সে হাসল। এখানে প্রতিটি সকাল ভগবানের আশীর্বাদের মতো লাগে। পিছন থেকে আওয়াজ এলো, এত সকালে কি ভাবছ? অর্জুন ঘুরে তাকালো। সুধীর সেন দাঁড়িয়েছিলেন। সাহেব, সকালে ওঠার অভ্যাস আছে, অর্জুন বলল। ভালো। সুধীরদা হাসলেন। শুরুয়াত সবসময় সকালে ওঠা মানুষেরই হয়। সেই দিন থেকেই অর্জুনের আসল যাত্রা শুরু হলো। এখন তার কাজ ছিল শ্রেয়সীকে সামলানো, ওষুধ দেওয়া এবং প্রতিদিন তাকে হুইলচেয়ারে বসিয়ে বাগানে নিয়ে যাওয়া। প্রথম দিকে শ্রেয়সী তার সাথে কথা বলতো না, শুধু দূরে তাকিয়ে থাকত। কিন্তু একদিন সে জিজ্ঞাসা করল, তোমার বাড়ি কোথায়? সে বলল, অনেক দূরে, বিহারে। সেখানেও একজন মা আছেন, যিনি প্রতিদিন আমার জন্য অপেক্ষা করেন। শ্রেয়সী কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, ইস, কেউ যদি আমার জন্য অপেক্ষা করত। অর্জুন কিছু বলল না, শুধু তার চোখে দেখল যেখানে যন্ত্রণার পিছনে একটা অব্যক্ত শান্তি লুকিয়েছিল। ধীরে ধীরে দুজনের মধ্যে নীরব কথোপকথন বাড়তে থাকল। এখন সে হাসতে শুরু করেছিল, হাসি মুখে থাকত। অর্জুন তাকে বাগানে মাছ দেখাত, ফুল তুলে দিত এবং শ্রেয়সী ধীরে ধীরে বলতো, অর্জুন, যদি জীবন এভাবেই থেমে যায় তবে হয়তো আমি প্রথমবার বাঁচতে শিখব। আর অর্জুন বুঝতে পারত না এই অসুস্থ মেয়েটি তাকে কি শেখাচ্ছে, বা হয়তো স্বয়ং জীবন তার মাধ্যমেই অর্জুনকে পরিবর্তন করতে এসেছিল। দিন কাটতে থাকল। শ্রেয়সীর অভ্যাস হয়ে গিয়েছিল যে প্রতিদিন সকালে অর্জুন তাকে হুইলচেয়ারে বসিয়ে বাগানে নিয়ে যাবে। সে বাতাসে তার মুখ অনুভব করবে এবং তারপর মাছদের খাবার দেবে। যে মুখটা সবসময় যন্ত্রণায় ঝুঁকে থাকত, এখন তাতে হালকা হাসি দেখা যেত। সে বলতো, অর্জুন, তুমি জানো, যখন তুমি পাশে থাকো তখন আমার মনে হয় যেন অসুস্থতা কোথাও পিছনে রয়ে গেছে। অর্জুন শুধু আলতো করে হাসত, কিছু বলতে পারত না। তার হৃদয়ে একটি অদ্ভুত সংযোগ তৈরি হতে শুরু করেছিল, যা সে না বুঝতে পারছিল না আটকাতে পারছিল। কখনো সে শ্রেয়সীকে বই পড়ে শোনাত, কখনো তার সাথে বসে ভগবানের আরতি শুনত, এবং কখনো যখন শ্রেয়সীর শরীর খুব খারাপ হতো তখন রাতভর তার ঘরের বাইরে বসে থাকত। এক রাতে যখন মালবিকা ঘুমিয়েছিলেন, শ্রেয়সীর অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেল। সে জোরে জোরে শ্বাস নিতে লাগল, কপাল থেকে ঘাম ঝরছিল। অর্জুন ঘাবড়ে গিয়ে দৌড়াল, নার্সকে ডাকল, ডাক্তারকে ফোন করল এবং নিজেই তাকে জলপান করাতে লাগল। কিছুক্ষণ পর যখন ডাক্তার এলেন তখন বললেন, ভাগ্যিস সময় থাকতে একে সামলানো গেছে, না হলে রাতটা খুব কঠিন হতো। সেই রাতটা অর্জুনের জীবনের টার্নিং পয়েন্ট ছিল। সে ঘরের বাইরে বসেছিল, কিন্তু তার মনে কিছু একটা ভেঙে গিয়েছিল। সে ভগবানকে বলল, হে প্রভু, যদি আমার অংশের নিঃশ্বাস একে দেওয়া হয় তবে আমি প্রস্তুত। পরের দিন যখন সুধীর সেন এলেন, মালবিকা কাঁদতে কাঁদতে বললেন, এবার ডাক্তার বলছেন শুধু ডোনার পেলেই শ্রেয়সী বেঁচে যাবে, নইলে। সুধীরদা কিছু বললেন না, শুধু মাথা নিচু করলেন। সেই সময় অর্জুন দরজার কাছে দাঁড়িয়ে সব শুনে নিয়েছিল। সে সারাদিন চুপ থাকল। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, সে বারান্দায় গিয়ে আকাশের দিকে দেখতে লাগল। বাতাসে হালকা ঠান্ডা ছিল, কিন্তু তার ভেতরে অন্য কিছু জ্বলছিল। সে ধীরে ধীরে নিজেকে বলল,
কেননা আমি সে হই যে একে নতুন জীবন দিতে পারে। সকাল হতেই সে নার্সকে জিজ্ঞাসা করল, ম্যাডাম, যদি কারোর একটা কিডনি বের করে নেওয়া হয় তবে সে কি বাঁচতে পারে? নার্স চমকে উঠলেন। কেন জিজ্ঞাসা করছ? অর্জুন বলল, শুধু এমনি জানার জন্য। নার্স বললেন, হ্যাঁ, একটা কিডনি নিয়েও মানুষ বাঁচতে পারে, কিন্তু সেটা খুব বড় সিদ্ধান্ত, মজা নয়। অর্জুন হাসল। কখনো কখনো জীবনও তো মজার চেয়ে বড় হয়ে যায়, তাই না ম্যাডাম? সেই দিন দুপুরে যখন শ্রেয়সী বাগানে বসেছিল, অর্জুন তার কাছে এলো এবং বলল, শ্রেয়সীজি, যদি কেউ আপনার জায়গায় থাকত তবে আপনি কি করতেন? শ্রেয়সী জিজ্ঞাসা করল, কোন কথার জায়গায়? যদি কেউ আপনার জন্য তার জীবন বাজি রাখত। শ্রেয়সী আলতো করে হাসল, বলল, এমন কেউ থাকেই না অর্জুন, এই দুনিয়া এতটা ভালো নয়। অর্জুন শুধু বলল, কখনো কখনো ভালো মানুষ সেখান থেকে আসে যেখানে দুনিয়া খোঁজেই না। শ্রেয়সী কিছু বুঝল না, কিন্তু তার চোখে অর্জুনের কথাগুলো গেঁথে গেল। সন্ধ্যায় যখন সুধীর সেন ফিরলেন, অর্জুন তাকে ধীরে ধীরে বলল, সাহেব, যদি আপনি অনুমতি দেন তবে আমি শ্রেয়সীজিকে আমার একটি কিডনি দিতে চাই। সুধীরদা প্রথমে ভাবলেন যে অর্জুন মজা করছে, কিন্তু যখন সে মাথা নিচু করে বলল, সাহেব, আমার সিদ্ধান্ত পাকা, আপনার মেয়ে বেঁচে থাকবে তবে সেটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে, তখন সুধীরদার চোখ জলে ভরে এলো। তিনি বললেন, বেটা, তুই জানিস এটা কি বলছিস? অর্জুন বলল, হ্যাঁ সাহেব, খুব ভালোভাবে জানি। আমার হারানোর কিছু নেই, কিন্তু তাকে বাঁচানোর অনেক কিছু আছে। মালবিকা শুনে ছুটে এলেন, বললেন, না বেটা, এটা পাপ হবে, তোর মা বাবা তোকে এর জন্য জন্ম দেননি। অর্জুন বলল, মাজি, যখন কেউ মরছে এবং তুমি তাকে শ্বাস দিতে পারো তখন সেটা পাপ হয় না, সেটা পুণ্য হয়। সুধীর সেন শেষবার জিজ্ঞাসা করলেন, বেটা, তুই কি তোর বাড়ির লোকেদের জিজ্ঞাসা করবি? অর্জুনের চোখ ভরে এলো, সাহেব, যদি আমি জিজ্ঞাসা করি তবে তারা কখনো হ্যাঁ বলবে না। গ্রামের লোকেরা তো রক্ত দিতেও ভয় পায়, আমি তাদের এটা বলতে পারবো না যে আমি আমার কিডনি দিচ্ছি। তার কথায় এমন একটি শতকা ছিল যা সুধীরদা এবং মালবিকা দুজনকে চুপ করিয়ে দিল। তারা ডাক্তারকে সমস্ত প্রক্রিয়া শুরু করতে বললেন। পরীক্ষা হলো, রিপোর্ট এলো এবং চমৎকার ঘটল। শ্রেয়সী এবং অর্জুনের ব্লাড গ্রুপ এবং ম্যাচিং একদম সঠিক বেরোলো। ডাক্তার বললেন, যদি এই অপারেশন সফল হয় তবে শ্রেয়সীর জীবন বাঁচতে পারে। সুধীর সেন অর্জুনের হাত ধরলেন, বেটা, তোর এই উপকার আমি জীবনেও শোধ করতে পারবো না। অর্জুন হাসল, সাহেব, উপকার নয়, শুধু মানুষের ঋণ শোধ করছি। অপারেশনের দিন ঠিক হলো। বাগানের বাড়ির দেওয়ালগুলো সেদিন যেন কাঁদছিল। শ্রেয়সীকে অজ্ঞান করা হলো আর অর্জুনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। 4 ঘণ্টা ধরে চলা সেই অপারেশন পুরো পরিবারের জন্য এক যুগের মতো লম্বা লাগল। মালবিকা লাগাতার মন্দিরে বসেছিলেন এবং সুধীরদা হাসপাতালের করিডরে ভগবানের কাছে মানত করছিলেন, যদি আমার মেয়েকে জীবন দিতে হয় তবে অর্জুনকেও যেন সুরক্ষিত রাখো। অবশেষে সন্ধ্যা 6টার সময় দরজা খুলল। ডাক্তার বাইরে এলেন এবং বললেন, অপারেশন সফল হয়েছে, দুজনেই বিপদমুক্ত। মালবিকা সেখানেই মাটিতে লুটিয়ে পড়লেন। সুধীরদার চোখ থেকে জল বেরিয়ে এলো। ডাক্তার বললেন, মেয়ে এবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আর এই ছেলেটি তো আজ মানবতার সবচেয়ে বড় উদাহরণ পেশ করল। অর্জুনের যখন হুঁশ ফিরল, তার মুখে ব্যথা ছিল কিন্তু হাসিও ছিল। সে শুধু একটা কথা শুনতে চেয়েছিল, শ্রেয়সী কেমন আছে? নার্স বললেন, এখন সে ঠিক আছে বেটা, এবার সে বেঁচে থাকবে। অর্জুন চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, ধন্যবাদ ভগবান, আমি সেটা করে দেখালাম যা আমার সাধ্যের বাইরে ছিল। সেই দিনটা কেটে গেল, কিন্তু সেই দিনটা সবার জীবন বদলে দিল। এখন শ্রেয়সীর শরীরে অর্জুনের একটি কিডনি ছিল এবং শ্রেয়সীর হৃদয়ে অর্জুনের স্থান। দুজনের জীবন এবার এক অপরের সাথে জুড়ে গিয়েছিল, রক্ত দিয়ে নয় বরং সম্পর্ক দিয়ে, যা মানবতার ভিত্তির উপর তৈরি হয়েছিল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর দুজনকেই কয়েক মাস বিশ্রাম নিতে পরামর্শ দেওয়া হলো। সুধীরদা সিদ্ধান্ত নিলেন যে এবার শ্রেয়সী ও অর্জুন দুজনেই বাগানের বাড়িতে থাকবে, যেখানে তাজা বাতাস ও শান্তি আছে। ধীরে ধীরে শ্রেয়সীর স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করল। এখন সে কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারছিল। মুখে আবার সেই পুরনো উজ্জ্বলতা ফিরে এলো এবং চোখে সেই আলো যা কখনো নিভে গিয়েছিল এবার আবার ঝলমাল করতে লাগল। অনেক সময় যখন সে আয়নায় নিজেকে দেখত তখন তার ঠোঁটে একটাই কথা আসত, যদি আজ আমি বেঁচে থাকি তবে শুধু অর্জুনের জন্য। আর অন্যদিকে অর্জুনের ভেতরে একটা শান্তি ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। সে বলতো, সাহেব, আমার মনে হয় যেন আমি কারোর নয় বরং নিজের জীবন বাঁচিয়েছি।
শ্রেয়সী প্রতিদিন বার সাথে বাগানে হাঁটত, কখনো ফুল তুলত, কখনো হ্রদের ধারে বসে যেত, এবং যখন বাতাস তার চুল উড়িয়ে দিত তখন অর্জুন শুধু তাকে দেখতে থাকত, যেন সে স্বয়ং জীবনকে চলতে দেখছে। সময় কাটতে থাকল, 1 বছর কেটে গেল। শ্রেয়সী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল এবং অর্জুনও আগের চেয়ে শক্তিশালী লাগছিল। এখন দুজনের সম্পর্ক একটি মুখ বোঝাপড়ায় পরিবর্তিত হয়েছিল, যেখানে কারোর কিছু বলার প্রয়োজন ছিল না। কিন্তু বন্ধুরা, জীবন যখন খুশি হয় তখন পরের দিন সকালে সে পরীক্ষা হয়ে ফেরে। এক সন্ধ্যায় অর্জুন তার গ্রাম থেকে ফোন পেল। মা অসুস্থ ছিলেন। সে সুধীরদাকে বলল, সাহেব, 2-4 দিনের জন্য গ্রামে যেতে চাই, মায়ের শরীর ঠিক নাই। সুধীরদা বললেন, অবশ্যই বেটা, যাও, কিন্তু নিজের খেয়াল রেখো। শ্রেয়সী চুপ ছিল, শুধু তার চোখে ভয় ছিল। তুমি ফিরে আসবে তো? অর্জুন হাসল। কিডনি তো তোমার কাছে আছে শ্রেয়সীজি, এবার মনও কি সেখানেই ফেলে যাব? শ্রেয়সী শুধু হেসে দিল, কিন্তু তার হাসিতে আর্দ্রতা ছিল। অর্জুন গ্রামে গেল। মায়ের অবস্থা ঠিক ছিল, কিন্তু গ্রামবাসী প্রশ্নের ঝড় তুলল। আরে অর্জুন, তুই তো ধনীদের বাড়িতে কাজ করিস, এত টাকা কিভাবে পাঠাস? কোথাও অঙ্গ বিক্রি করে দিসনি তো? প্রথমে অর্জুন হেসে উড়িয়ে দিল, কিন্তু যখন এক রাতে মা ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, বেটা, সত্যি বলো, তুই তো শরীরের কিছু তো বিক্রি করিসনি, তখন তার গলায় শব্দ আটকে গেল। মায়ের চোখে ভয় ছিল আর গ্রামবাসীদের মুখে বিষ। সে বলতে থাকল, না মা, আমি কিছু ভুল করিনি। কিন্তু কেউ বিশ্বাস করল না। কয়েকদিন পর যখন মা তার পেটের কাছে চিহ্নগুলো দেখলেন, তখন তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। বেটা, তুই এটা কি করেছিস? অর্জুন তাকে সব সত্যি বলল। মা, আমি কাউকে জীবন দিয়েছি, কোনো সওদা করিনি। কিন্তু গ্রামে এখন গুজব ছড়িয়ে পড়েছিল, অর্জুন কিডনি বিক্রি করে দিয়েছে, টাকা নিয়ে ধনীদের ভৃত্য হয়ে গেছে। সে গ্রামে খোঁটা পেতে লাগল। কেউ বলল শরীর বিক্রি করা লোক, তো কেউ বলল নিজের মা বাবার ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছে। অবশেষে অর্জুন সিদ্ধান্ত নিল, এবার এখানে থাকা ঠিক নয়। সে মা বাবাকে বোঝালো এবং বলল, একদিন আপনারা বুঝবেন আমি কোনো গুনাহ করিনি। সে আবার হুগলি ফিরে এলো। বাগানের বাড়ির গেটে পৌঁছানো মাত্র শ্রেয়সী দৌড়ে বাইরে এলো। 2 বছর পর প্রথমবার সে তাকে এত কাছ থেকে দেখল। সে চিৎকার করে উঠল, অর্জুন, তুমি এসে গেছ! এবং কিছু না ভেবেই সোজা তার গলায় জড়িয়ে ধরল। সুধীরদা আর মালবিকা পিছনে দাঁড়িয়েছিলেন, তাদের চোখে গর্ব ছিল। মালবিকা বললেন, বেটা, তুই আমাদের মেয়েকে শুধু জীবনই দিসনি, বরং হাসার কারণও দিয়েছিস। শ্রেয়সী ধীরে ধীরে অর্জুনের হাত ধরল। এবার কোথাও যেতে হবে না, শুধু এখানেই থেকো। অর্জুন বলল, শ্রেয়সীজি, আমি সব সময় এখানেই থাকব, শুধু এবার আমাকে আমার নাম দিয়ে নয়, আমার কর্ম দিয়ে চিনবে। ধীরে ধীরে দুজনের মধ্যেকার সম্পর্ক এবার সবার সামনে আসতে লাগল। শ্রেয়সী তাকে শুধু ভৃত্য নয়, বরং তার জীবনের অংশ মনে করতে শুরু করল। সে যখনই মন্দিরে যেত তখনই ভগবানের কাছে শুধু এটাই বলতো, আমার কাছে এখন সে আছে যে আমাকে নিজের থেকেও বেশি চেয়েছে। আর সেই দিন প্রথমবার সুধীর সেনও অনুভব করলেন যে কখনো কখনো সম্পর্ক জাত, টাকা এবং প্রতিপত্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে তৈরি হয়। তিনি অর্জুনের দিকে দেখতে থাকলেন। এক গরিব ঘরের ছেলে, যার কাছে না পড়াশোনা ছিল না টাকা, কিন্তু হৃদয় এত বড় ছিল যে সে তার মেয়েকে নতুন জীবন দিয়ে দিল। তার ভেতনে কিছু পরিবর্তন হচ্ছিল। যে বাবা আগে শুধু নাম আর ইজ্জতকে সবচেয়ে ওপরে মানতেন, এবার প্রথমবার মানবতাকে সবচেয়ে বড় ধর্ম মানছিলেন। কিন্তু বন্ধুরা, সমাজের চোখ এত সহজ হয় না। যে দুনিয়া বাইরে থেকে হাততালি দেয়, সেই ভেতরে থেকে পাথর মারে। একদিন বাগানের বাড়িতে কিছু আত্মীয় এলেন, শ্রেয়সীর পিসি, মামা এবং কিছু ঘনিষ্ঠ লোক। শ্রেয়সী এখন পুরোপুরি সুস্থ ছিল, মুখে হাসি এবং জীবনের উজ্জ্বলতা ফিরে এসেছিল। কিন্তু যখন তারা দেখল যে শ্রেয়সী সেই ভৃত্য অর্জুনের সাথে হাসাহাসি করে কথা বলছে, তখন পরিবেশ বদলে গেল। পিসি খোঁচা ভরা স্বরে বললেন, মালবিকা, এই সেই ছেলেটা যে কিডনি দিয়েছিল? মালবিকা হাসলেন, হ্যাঁ পিসিজি, সেই। আরে ভাবি, কিন্তু এবার তো এটা বাড়াবাড়ি হয়ে গেল। মেয়েটাকে ঠিক করেছে ঠিক আছে, কিন্তু এবার তো মেয়ে তার পিছনে ঘোরে। সুধীরদা চুপ থাকলেন। কিন্তু সেই রাতে যখন সবাই চলে গেল, মালবিকা ধীরে ধীরে বললেন, সুধীরদা, লোকে কথা বলছে। সুধীরদা বললেন, মানুষের কাজ কথা বলা মালবিকা। যদি সে আমাদের ছেলের জায়গায় থাকত, তবে কি তখনও এমনটা ভাবতে? মালবিকা চুপ হয়ে গেলেন। কিন্তু সমাজের জীব কারোর প্রতি দয়া করে না। পরের কয়েকদিনের মধ্যে এই কথা পুরো হুগলিতে ছড়িয়ে গেল। কোটিপতির মেয়ে তার ভৃত্যকে ভালোবাসে। খবরের কাগজে নয়, কিন্তু বাতাসেই খবর ঘুরতে শুরু করেছিল।
শ্রেয়সী যখনই মন্দিরে যেত লোকে ফিসফিস করে বলতো, ওই দেখো সেই কোটিপতির মেয়ে। শ্রেয়সী একদিন তার বাবাকে বলল, বাবা, কি ভুল করেছি আমি, যদি আমি সেই মানুষটাকে ভালোবেসে থাকি যে আমাকে নতুন জীবন দিয়েছে। সুধীরদা মেয়ের চোখের দিকে তাকালেন। বেটা, ভুল কিছু করিসনি তুই, কিন্তু দুনিয়াকে বোঝাতে জীবন কেটে যাবে। শ্রেয়সী বলল, তবে আর বোঝানোর চেষ্টা ছেড়ে দিন বাবা, কারণ যে হৃদয় বুঝে গেছে তার দুনিয়ার প্রয়োজন নেই। কয়েকদিন পর সুধীর সেনের জন্মদিন ছিল। বাড়িতে বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো। হুগলির বড় শিল্পপতি, অফিসার এবং সমাজসেবী সবাই আমন্ত্রিত ছিলেন। শ্রেয়সী সেই দিন অর্জুনকে বলল, আজ রাতে আপনিও আসবেন তো? অর্জুন ইতস্তত করল, না শ্রেয়সীজি, আমি ভৃত্য, এটা আমার জায়গা নয়। শ্রেয়সী হেসে বলল, তুমি ভৃত্য নও, আমার জীবনের সেই অংশ যাকে স্বয়ং ভগবান আমার কাছে পাঠিয়েছেন। সন্ধ্যা হল। প্রাসাদের মতো বাংলায় আলো ঝলমাল করছিল। শ্রেয়সী নীল রঙের শাড়ি পরেছিল, মুখে হালকা মেকআপ, চোখে আত্মবিশ্বাস, আর অর্জুন সাদা কুর্তা পাজামায়, স্বাভাবিক, শান্ত এবং বিনম্র। যখন অনুষ্ঠান শুরু হল, সুধীর সেন মঞ্চে এলেন। বন্ধুরা, আজ আমি শুধু নিজের জন্মদিন পালন করছি না, বরং সেই জীবনের জন্য ধন্যবাদ জানাচ্ছি যা আমার মেয়ে আবার ফিরে পেয়েছে। আর এই সব কিছু সম্ভব হয়েছে একজন এমন মানুষের কারণে যে আমাদের মাঝে বসে আছে, অর্জুন রায়। সবাই চমকে গেল, হাততালি বাজতে লাগল, কিন্তু সেই ভিড়ে কিছু মুখ এমন ছিল যারা তাচ্ছিল্যের হাসি হাসছিল। একজন ব্যক্তি বলল, বাহ সেন সাহেব, ভৃত্যদারও এখন মঞ্চে আনতে শুরু করেছেন আপনি। অন্যজন বলল, আজকাল গরিবদের দাম বেড়ে গেছে, কিডনি বিক্রি করে নামও পেয়ে গেল। শ্রেয়সী এটা শুনল এবং মঞ্চে উঠে গেল। সে মাইকের সামনে এলো এবং পুরো হল জুড়ে তার কথা প্রতিধ্বনিত হল। হ্যাঁ, এই সেই অর্জুন যে নিজের শরীরের অংশ দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, যার ছাড়া আমি আজ এই মঞ্চে থাকতাম না। যদি এটা ভালোবাসা না হয় তবে মানবতাও নয়। নীরবতা নেমে এলো। সে বলল, আজ আমি সবার সামনে বলতে চাই, আমি অর্জুনকে ভালোবাসি, কারণ সে আমাকে বাঁচার মানে শিখিয়েছে। ভিড়ে চাঞ্চল্য সৃষ্টি হল। কিছু হাততালি বাজল, কিছু লোক হাসল এবং কিছু লোক খোঁটা দিল। সুধীর সেন ধীরে ধীরে মাইক্রোফোন ধরলেন। যে মেয়েকে আমি জন্ম দিয়েছি তার জীবনের অধিকারও তার নিজের। যদি সে কোনো গরিবের মধ্যে ভগবান দেখে তবে আমি গর্বিত যে আমার মেয়ে মানুষ চিনতে পেরেছে। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। শ্রেয়সীর চোখ থেকে জল ঝরছিল, অর্জুনের হাত কাঁপছিল। সে বলল, সাহেব, আমি আপনার ইজ্জতকে বদনাম করতে চাইনি। সুধীর তা বললেন, বেটা, তুই আমার ইজ্জত নয়, আমার ভাবনাকে ধনী করে দিয়েছিস। কয়েক মাস পর হুগলির সেই মন্দিরে যেখানে শ্রেয়সী প্রতিদিন প্রার্থনা করত, সেখানেই অর্জুন এবং শ্রেয়সী 7 পাকে বাধা পড়ল। সাক্ষী ছিল শুধু ভগবান এবং তারা সবাই যারা কোনোদিন মানবতার ওপর বিশ্বাস করেছিল। মালবিকা চোখের জলে হেসে বললেন, আজ আমি বুঝতে পারলাম, কখনো কখনো ভগবান নিজে আসেন না, কাউকে পাঠিয়ে দেন কারোর জীবন বাঁচাতে। বছর পর যখন অর্জুনের একটি মেয়ে হল, সুধীর সেন তার নাম রাখলেন কৃতিকা, অর্থাৎ কৃতজ্ঞতা। এবং তিনি বললেন, এই নাম আমাদের সবসময় মনে করিয়ে দেবে যে মানবতার কোনো ধর্ম, কোনো জাত, কোনো মর্যাদা হয় না। বাগানের বাড়ির দেওয়ালগুলিতে এবার নতুন হাসি প্রতিধ্বনিত হতো, যেখানে কখনো আশুদের ছায়া ছিল। শ্রেয়সী ফুল দেখে বলতো, অর্জুন, তোমার দেওয়া জীবন এবার শুধু আমার রইল না, এটা সবার আশা হয়ে উঠেছে। অর্জুন হাসত এবং বলতো, শ্রেয়সীজি, জীবন সেটাই সুন্দর যা কারোর জন্য বাছা যায়। বন্ধুরা, এই সত্যি গল্পটি শুধু হুগলি শহরকেই নয়, পুরো সমাজকে একটা কথা শেখালো। ধনী সে নয় যার কাছে টাকা আছে, ধনী সে যে কারোর নিঃশ্বাস বাঁচানোর সাহস রাখে। যদি আপনিও মানেন যে মানবতা সবচেয়ে বড় ধর্ম, তবে এই গল্পটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, ভালোবাসা আর ত্যাগ এটাই আসল পূজা। এবং হ্যাঁ, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ মানবতা বজায় রাখুন, ভালোবাসা ছড়ান এবং জীবনকে হেসে বাঁচতে থাকুন।